অনিতা। আবরারের ডাকে তার দিকে ক্লান্ত চোখে তাকায় ইনায়া। কাল থেকে না ঘুমানোতে এখন ঘুমে চোখ ছোট ছোট হয়ে আসছে ইনায়ার। ভীষণ ঘুম কাতুরে মেয়েটার এখন ইচ্ছে করছে সব ছিঁড়ে ছুঁড়ে এখনই বালিশ কাঁথা জড়িয়ে ঘুমিয়ে পড়তে। ঘুমাচ্ছে? না। এদিকে। আবরার কথাটা বলে ইনায়ার উত্তরের জন্য আর অপেক্ষা করে না। নিজেই ইনায়ার দিকে এগিয়ে তাদের মধ্যকার দূরত্বটুকু গুছিয়ে নেয়। তারপর ইনায়ার মাথাটা সযত্নে নিজের ঘাড়ে রাখে। আবরারের কাছে হতভম্ব হয়ে চেয়ে আছে ইনায়া। এবার ঘুমো। বৃষ্টিটা কিছুটা কমে এলে কাছে পিঠে কোনো ভালো হোটেল পাই কিনা দেখবো। তাহলে চলেন এক্ষুনি দেখি। ইনায়ার কথায় কিছুক্ষণ চুপ করে থাকে আবরার। এই বোকা মেয়েকে কি করে সে বোঝাবে যে এখন বৃষ্টিতে ভিজলে তারা নিজের সমস্যা না থাকলেও ইনায়ার আছে। ইনায়ার পরনের শাড়িটা সিল্কের হওয়ার দরুন বৃষ্টির পানি পড়লে শরীরের সাথে মেলে শরীরের কাজ প্রতীয়মান হয়ে উঠবে। এখন যদি সে এই কথা ভুল করেও বলে তাহলে আবার ভুল বুঝে গাল ফুলিয়ে কেঁদে ভাসাবে। হঠাৎ তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। নিজের মনের চিন্তাকে মনে রেখে খানিক দুষ্টু হেসে জবাব দিল আবরার। তুই কি চাস এখন তেনাদের নজর পড়ুক তোর উপর? আবরারের কথায় ইনায়ার চোখ মুখে আতঙ্কের ঝিলিক খেলে গেল। নিজেকে কিছুটা সামলে ইনায়া উত্তর করল। হোটেল খোঁজার সাথে তেনাদের কি সম্পর্ক? আমরা কি তেনাদের হোটেলে থাকবো নাকি? তোর পরনে কি রঙের শাড়ি? আবরারের কথায় নিজের দিকে তাকালো ইনায়া। একবার পরখ করে আবার আবরারের দিকে তাকালো। আপনিই তো শাড়িটা দিলেন, তার মধ্যে আমি আপনার সামনেই বসা, তাও কি রং দেখছেন না আপনি আবরার ভাই? আগে উত্তর দে, পরে বলছি। লাল। কাল রাতে তোর আমার সাথে বিয়ে হয়েছিল, নিশ্চয় ভুলে যাসনি? ধুর আবরার ভাই, এখন ফাজলামো করছেন আপনি এখানে বসে? আমি ফাজলামি করছি না। তুই বোকা, এত কিছু জানিস সেটা জানিস না? আল্লাহ! আফসোসের স্বরে কথাগুলো বলে কপাল চাপড়ায় আবরার। যেন এই কথাটা ইনায়া না জেনে বড্ড ভুল করে ফেলেছে। নিজের হাতগুলো একসাথে জড়ো করে ইনায়া বলল। আমার ভয় করছে আবরার ভাই। এই জন্যই বলছে আমার ঘাড়ে মাথা রেখে শুয়ে থাক। তেনারা আসলে বলবো যে এটা আমার শাকচুনি। প্লিজ ভাইরা আমার, আপনারা চলে যান। আবরারের কথায় ইনায়া আবরারের ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করলো। ইনায়া শাড়ির আঁচল খামচে চোখ বন্ধ করা দেখে কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার। ভালোই লাগে ইনায়ার করা এমন বোকামিগুলো। যদিও সে জানে যে ইনায়াকে বোকা বানানো তার মিনিটের ব্যাপার। ওর বোকা ফুল, যাকে খুব আদরে বুক নামক খাঁচায় রেখে বড় করেছে, খুব যত্নে, যাতে কেউ ছিঁড়ে নিতে না পারে। এবং অবশেষে আল্লাহ তাকে তার বোকা ফুলকে দিয়েও দিয়েছে সারা জীবনের জন্য। রাত 8:30 বাজে। বৃষ্টি কিছুটা কমে এলেও এখনো গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে। তা উপেক্ষা করেই দোকানের ছাউনির নিচ থেকে বেরিয়েছে আবরার ইনায়া। দোকানদার থেকে জানতে পেরেছে কাছে পিঠেই একটা ভালো হোটেল আছে। সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে আবরার। গাছতলায় থাকার চেয়ে এখন যা কপালে জোটে তাই ভালো। এখনো আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড় আসতে পারে। তারা 10 মিনিট হাঁটতেই একটা হোটেল চোখে পড়ল। পিঙ্ক স্টোর। ঝলমলে গোলাপি রঙের বড় সাইনবোর্ডটা দূর থেকেই চোখে পড়ে। 7 তলা বিশিষ্ট বিলাসবহুল হোটেলটি। নিচতলায় ক্যাফেটেরিয়া, আর ছাদে রয়েছে স্কাইলাইন রেস্টুরেন্ট। বাকি ফ্লোরগুলো হোটেল। নামটা আরও একবার মনে মনে আওড়ে নেয় আবরার। 7 তলা বিশিষ্ট এক চকমকে হোটেল রেস্টুরেন্ট, যেন গোলাপি আলোয় মোড়ানো এক অন্য জগৎ। বড় বড় কাচের জানালায় প্রতিফলিত হচ্ছে রাতের আলো। আর সাইনবোর্ডের ঝলমলে গোটা গোটা অক্ষরে নামটা যেন হোটেলটার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আবরার ইনায়াকে নিয়ে নিচতলার লবিতে প্রবেশ করতেই নরম সুর আর ভদ্রতা মেশানো আতিথেয়তার ছোঁয়া পায়। তারা চকচকে সাদা মেঝেতে পা ফেলে রিসেপশনে এগিয়ে গেল। রিসেপশনিস্ট তাদের 4র্থ তলায় একটা রুম দেয়। রুমের চাবি দিয়ে তাদের লবিতে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে লোকটা। তখন একজন ওয়েটার এসে ওদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে যায়। তার মধ্যেই তাদের ডাক পড়ে রুম তৈরি। লিফটে চড়ে একজন স্টাফ ওদের রুমে দিয়ে যায়। রুম নাম্বার 412। সুন্দর পরিপাটি একটা রুম। রুমে ঢুকেই সোফায় পা উঠিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে ইনায়া। তার মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে। মাইগ্রেনের সমস্যা থাকার কারণে মাঝে মাঝেই এমন ব্যথা ওঠে। আবরার রুমটা একবার ঘুরে দেখে। হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় ইনায়ার কাছে আসে। শোন, আমি একটু বাইরে থেকে আসছি, দরজাটা লাগিয়ে দে। আবরারের কথায় চোখ খুলে তাকায় ইনায়া। তারপর ধীর স্বরে জিজ্ঞেস করে। কোথায় যাবেন? পাশে একটা শপিং মল দেখেছি আসার সময়। কাল রাত থেকে এক ড্রেসে আছি, বিরক্ত লাগছে। আমি বাইরে যাচ্ছি, তুই দরজা ভালোভাবে আটকে দিবি। কেউ আসলে খুলবি না আমি ছাড়া। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরবেন আবরার ভাই। থাকতে পারবি না সঙ্গে যাবি? পারবো। ইনায়ার কথায় 2 পা এগিয়ে আসে আবরার। ইনায়ার গালে আলতো করে হাত রেখে নরম চোখে ইনায়ার চোখে চোখ রাখলো আবরার।
তা দেখে চোখ নামিয়ে ফেলে ইনায়া। আমার দিকে তাকা। আবরারের কথায় বাধ্য মেয়ের মতো চোখ তুলে তাকায় সে। তুই দেখছিস এখানে আমি ইনায়াকে রেখে যাচ্ছি, কিন্তু বিশ্বাস কর, আমার চোখ দিয়ে যদি তুই দেখতি তাহলে বুঝতে পারতি আমি এখানে আমার হৃদয় রেখে যাচ্ছি, যা ছাড়া আমি অচল। হে অরিন্দম চৌধুরী আবরার, অচল। আবারও বলছি, আমি ছাড়া তোর সব থাকলেও তুই ছাড়া আমার আর কেউ নেই। তাই কেউ আসলে দরজা খুলবি না। আমি এসে 5বার টোকা দিব, তারপর খুলবি। কথাগুলো বলেই ইনায়ার গাল থেকে হাত সরিয়ে নেয় আবরার। তারপর নিজের ফোনটা বিছানায় ছুঁড়ে রাখে। ইনায়া তখনও ঘোরের মধ্যে আছে। আবরার ভাই এত তাড়াতাড়ি তার ভালোবাসার মানুষটাকে ভুলে গেল, কি করে পারলো? সবাই এমন কেন? ইনায়ার ভাবনার মাঝে ভাটা পড়ে আবরার ডাকে। দরজা লক করে দে অনিতা। আবরার ডাকে দ্রুত পায়ে এসে দরজা বন্ধ করে দেয় ইনায়া। দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ে সে। মাথা ভনভন করছে তার, সাথে ঘুম আসছে। হোটেল থেকে বেরোলে পাশেই শপিং মল। এখনো গুড়ি গুড়ি ফোটায় বৃষ্টি ধরছে, বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের দিকে আবার বৃষ্টি নামতে পারে। আকাশের দিকে কিয়ৎক্ষণ চেয়ে দ্রুত পায়ে শপিং মলে ঢুকে আবরার। প্রথমেই মেয়েদের কর্নারে যায়। বেছে বেছে একটা কালো আর একটা নেভি ব্লু কালারের শাড়ি নেয়। শপিং মলটায় শুধু শাড়ির কালেকশন থাকায় ইনায়ার জন্য শাড়ি নেয় আবরার। তারপর নিজের জন্য দুটো টি শার্ট, দুটো ট্রাউজার নিয়ে বিল দিয়ে বেরিয়ে পড়ে। দ্রুত পা চালিয়ে আবরার হোটেলে ফিরে আসে। এতটুকু পথ আসতে গিয়েই ভিজে গেছে আবরার। রুমে এসে দরজায় 5বার নক করতে ইনায়া দরজা খুলে দেয়। রুমে ঢুকেই নিজের জন্য আনা একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ইনায়ার হাতে বাকি ব্যাগগুলো দিয়ে ওয়াশরুমে ঢুকে আবরার। ইনায়া ব্যাগগুলো নিয়ে খুলে দেখল তার জন্য শাড়ি এনেছে দেখে কপাল কুঁচকে ফেলল ইনায়া। কোনো অনুষ্ঠান ছাড়া ইনায়া শাড়ি পরে না, তার জন্য শাড়ি সামলাতেও পারে না। এই নিয়ে তার 3বার শাড়ি পরা। প্রথম শাড়ি পরেছিল তার কাজিনের বিয়েতে, দ্বিতীয়বার নিজের জন্মদিনে, আর তৃতীয়বার কাল পড়েছিল। ওয়াশরুমের দরজার ছিটকিনির শব্দ শুনে ইনায়ার ধ্যান ভাঙে। আবরার তোয়ালি নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। পরনে ট্রাউজার টি শার্ট এখনো হাতে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে শাড়ি হাতে নিয়ে বসে থাকতে দেখে এগিয়ে আসে আবরার। তাকে আসতে দেখে অসহায় চোখে চেয়ে মুখ খোলে ইনায়া। আমি তো শাড়ি পরতে পারি না ভাইয়া। আবরার কিছুক্ষণ চুপ থেকে মাথার পেছনে খানিক চুলকে হেসে উত্তর দেয়। আশেপাশে আর কোনো দোকান ছিল না, এখানেও শাড়ির কালেকশন ছাড়া অন্য কিছু ছিল না। আজকে একটু ম্যানেজ করে নে প্লিজ। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ইউটিউব দেখে পড়তে পারবি না? কথাটা বলেই নিজের ফোনটা বিছানা থেকে হাতে নেয় আবরার। ফোন হাতে নিয়ে পাওয়ার বাটনে চাপ দিতেই বুঝতে পারে যে তার ফোনে 1%ও চার্জ নেই, যার দরুন ফোন বন্ধ হয়ে গেছে। শিট, ফোনটা বন্ধ হওয়ার আর সময় পেল না। উম, এখন কি হবে? চারদিকে ফজরের আজান হচ্ছে। আজানের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়ে আছে চারপাশ। পাখিরা জেগে উঠেছে। বাসা থেকে বেরিয়ে গাছের ডালে ডালে বসে ডাকছে। পাখির কলকল ধ্বনিতে প্রকৃতিও যেন জেগে উঠছে। এখনো বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। মধ্যরাত থেকে বৃষ্টির ছটা আরও বেড়েছে। বৃষ্টির শব্দে মুখরিত হয়ে আছে প্রকৃতি। আজও সারাদিন বৃষ্টি থাকতে পারে। আবরারের ঘুম ভেঙে গেছে। রাত একটায় ঘুমানোর কারণে এখনো ঘুমের জন্য চোখ খুলতে পারছে না। মূলত পেটের উপর ভারী কিছুর চাপ অনুভব হওয়াতেই তার ঘুম ভেঙে যায়। 2 হাতে চক কষলে নিজের পেটের দিকে তাকাতেই দেখতে পায় ইনায়ার ঘুমন্ত মুখ। 2 হাতে আবরারের পেট জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে সে। আবরারের এতক্ষণের সকল বিরক্তি, ভ্রুকুচকে রাখা সব যেন নিমিষেই গায়েব হয়ে গেল। চোখে মুখে এসে ভর করলো একরাশ মুগ্ধতা। রাতে গুটি সুটি মেরে বিছানার বাঁ পাশে শুলেও ঘুমের ঘোরে ঘড়ির কাঁটার মতো চারিদিকে ঘুরতে ঘুরতে আবরারের বুকের উপর এসেই স্থির হয় ইনায়া। প্রকৃতিও যেন এটাই বোঝাতে চাইছে যে অনিতা চৌধুরী ইনায়ার একমাত্র আশ্রয়স্থল, অরিন্দম চৌধুরী আবরারের বক্ষবন্ধনী। ঘুরে ফিরে তাকে আবরারের কাছেই আসতে হবে। এটাই যে পবিত্র বন্ধনের জোর। কিছুক্ষণ ইনায়ার দিকে চেয়ে নিজের 2 হাতের সাহায্যে যত্নে ইনায়াকে বুকের উপর থেকে নামায় আবরার। এভাবে শুয়ে থাকলে মেয়েটার ঘাড়ে ব্যথা হয়ে যাবে। ইনায়াকে নিজের বক্ষবন্ধনী থেকে বিছানায় রেখে উঠে বসে আবরার। ভালো করে তাকাতেই চোখে পড়ে আলো থালো ইনায়ার অবস্থা। শাড়ি পরার অভ্যাস না থাকায় শাড়ির যাচ্ছে তাই অবস্থা। হাঁটুর উপরে শাড়ি উঠে ইনায়ার ফর্সা পা দুটো উন্মুক্ত হয়ে আছে। কালো রঙের শাড়ির ভেতরে ইনায়ার পা দুটো জ্বলজ্বল করছে যেন। বক্ষ বিভাজনের শাড়ি নেমে উদর সহ শরীরের বিভিন্ন অংশ স্পষ্ট বিদ্যমান। নিজেকে এভাবে আবরারের সামনে দেখলে অপ্রস্তুত হতে পারে বিধায় আবরার ওর শাড়ি ঠিক করে গায়ে কমফোর্টার জড়িয়ে দিল। এসির পাওয়ার বাড়িয়ে বিছানা থেকে নেমে পড়ল সে। হালকা ড্রিম লাইটের নীলচে আলোয় আলো আধারে খেলা করছে ঘরটা। ওয়াশরুমে ঢুকে
অজু করে আসে আবরার। তাওয়াল দিয়ে হাত মুখের বাড়তি পানিটুকু মুছে নেয়। তারপর ধীর পায়ে এগিয়ে যায় বিছানার পাশে। বিছানায় বসে ইনায়ার মাথায় হাত রাখলো। গভীর চোখে চেয়ে ধীর স্থির গলায় নিজের সহধর্মিনীর নাম উচ্চারণ করে আবরার। ইনায়ার চুলে হাত বুলাতে বুলাতে কাল রাতের কথা মনে পড়ে যায় আবরারের। অনিতা, এই অনিতা। কথাগুলো ভাবতেই তার গোলাপি ওষ্ঠ জোড়ায় একরাশ হাসি খেলে গেল। হাসির কারণে গালের টোলটা আরো গাঢ় হয়। কাল রাতের সময়টা কোনো মন্ত্রমুগ্ধর চেয়ে কম কিছু না আবরারের কাছে। তার বোকা ফুল শাড়ি পরতে না পারে শেষমেশ তাকেই শাড়ি পরিয়ে দিতে হয় মেয়েটাকে। নিজে পরতে পারবে বলে ওয়াশরুমে ঢুকলেও শাওয়ার শেষে দু কাপড়ের উপর ছোট বাচ্চাদের মতো করে শাড়ি জড়িয়ে বেরিয়ে আসে ইনায়া। তার শাড়ি পরার ধরন দেখে আকাশ থেকে পড়ে আবরার। শাড়িটা এইভাবে পেঁচিয়েছিস কেন? বেচাইনি তো, পড়েছি। রিনায়ার কথায় কপাল কুঁচকে যায় আবরারের। কপাল চেপে এদিক ওদিক চেয়ে আবার প্রশ্ন করল। এভাবে কাকে শাড়ি পরতে দেখেছিস তুই? আম্মু, বড় মা আর মামুনিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমাকে একটু হেঁটে দেখাতো। এমা, এ আর এমন বড় কি কাজ? এটা তো ইনায়া তুড়ি মেরেই করতে পারবে। আমি বরং আপনাকে দৌড় দিয়ে দেখাই। আবরারের উত্তরের জন্য অপেক্ষা না করেই আবরারের দিকে দৌড় দেয় ইনায়া। আর তখনই যা অঘটন ঘটার ঘটে যায়। পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে ঠাস করে মেঝেতে পড়ে যায় ইনায়া। তার হঠাৎ পড়ে যাওয়া দেখে হতভম্ব হয়ে যায় আবরার। এটা কি হলো? আমি কি জানি। ইনায়া মেঝেতে পড়ে বড় বড় চোখে আবরারের দিকে চেয়ে প্রশ্নটা করে। বহু কষ্টে পেট চেপে নিজের হাসি আটকে জবাব দেয় আবরার। ইনায়ার জায়গায় অন্য কেউ থাকলে আবরার এতক্ষণে হেসে মেঝেতে বসে পড়ত। কিন্তু ইনায়ার সামনে তা করলে নির্ঘাত আবরারের ফাঁসি মঞ্জুর। নিজেকে সামলে ইনায়ার সামনে গিয়ে তার হাত ধরে উঠিয়ে বিছানায় বসায় আবরার। আমি শাড়ি পরতে পারি না। এখন কি হবে? কাল তো তিহু পরিয়ে দিয়েছিল। আমি একবার চেষ্টা করব। ভয় ভয় প্রশ্নটা করে আবরার। তার প্রশ্নে ইনায়া অবাক চোখে আবরারের দিকে তাকালো, যেন চোখ দিয়ে আবরারকে গিলে নেবে। আপনি কিভাবে শাড়ি পরাবেন? জীবনে পড়াশোনা ছাড়া আর কিছু করেছেন নাকি আপনি? কাউকে সুযোগ না দিয়ে তার দক্ষতার বিচার করা উচিত না, ম্যাম। আবরারের মুখে ম্যাম ডাকটা শুনে দু হাতে নিজের কান চেপে ধরে ইনায়া। না, এটা হতে পারে না। আমাকে চিমটি কাটুন তো আবরার ভাই। আমি কানে ভুল শুনছি, পারলে একটা থাপ্পড়ও কানে নিচে বসায় দেন তো। ইনায়ার কথার মানে বুঝতে কিঞ্চিত সময় লাগে আবরারের। কপাল কুঁচকে চেয়ে থাকে ইনায়ার দিকে। ইনায়ার মুখের ভঙ্গিমায় কথার মানে বুঝতে বাকি রয় না তার। আবরারের মুখের অবস্থা দেখে পেট চেপে খিলখিলিয়ে হেসে ওঠে ইনায়া। তার হাসির সাথে তাল মেলায় আবরার নিজেও। ইনায়ার ফাজলামি শেষে আবরার নিজের চোখে ইনায়ার শাড়ির আঁচল বেঁধে নেয়। তারপর নিজের মাপ মতো ইনায়াকে শাড়িটা পরিয়ে দেয়। তা দেখেও কিছুক্ষণ থম মেরে বসে থাকে ইনায়া। রাতের কথাগুলো মনে পড়তেই অজানা এক ভালো লাগা ছেয়ে যায় আবরারের মন। তার মনের চারদিকে যেন বসন্তের আগমনী ঘণ্টা বেজে উঠল। প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার মাঝে এতটা সুখ ইনায়া আবরারের না হলে আবরার তা জানতো না। সব চিন্তাকে একপাশে রেখে আবরার ইনায়াকে ডেকে তোলায় মনোনিবেশ করে। আবরারের ডাকে পিটপিট করে দু চোখ মেলে ইনায়া। ঘুম ঘুম চোখে নিজের পাশে আবরারকে দেখে ব্যস্ত হয়ে পড়ে নিজের জামা ঠিক করতে। যখন দেখল আগে থেকেই সব ঠিক, তখন দু হাতে চোখ কষলে আবার তাকালো আবরারের দিকে। ইনায়ার এমন ভঙ্গিমায় তাকানো দেখে মুখ খোলে আবরার। রিল্যাক্স ম্যাম, এইভাবে তাকাবেন না, হার্টবিট মিস হয়ে যাবে। এইটা আপনার ভাগ্যবান স্বামীর অস্থায়ী রাজ্য, তাই আপনার অস্থায়ী রাজ্যের স্থায়ী বাসিন্দা আমিও আপনার সাথেই আছি। বুকে হাত দিয়ে ইশারা করে কথাগুলো বলল আবরার। আবরারের পুরো কথা চোখ মুখ কুঁচকে শুনে হেসে ওঠে ইনায়া। সামান্য প্রজা হয়েও মহারানীর পাশে বসে আছেন। রাজকুমারী থেকে মহারানীতে পদোন্নতি কিন্তু সামান্য প্রচার জন্যই হয়েছেন, মাই কুইন্স। মাথা ঝুঁকিয়ে দুহাত সামনে এনে কথাগুলো বলে আবরার। তা দেখে আবারও হাসে ইনায়া। কি মিষ্টি সে হাসি। ইনায়ার হাসির দিকে গভীর চোখে চেয়ে থাকে আবরার। প্রতিদিন সকালে এই হাসি পার্মানেন্টভাবে দেখার জন্যই এত কিছু, এত লড়াই বিদ্রোহ। ইনায়ার হাসি ক্ষীণ হয়ে আসতেই আবরার তাকে উঠিয়ে ওয়াশরুমে উজু করতে পাঠিয়ে দেয়। উজু করে মাথায় শাড়ির আঁচল টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইনায়া। জায়নামাজ না থাকায় সাদা তোয়ালে বিছিয়ে নেয় আবরার। ইনায়া আসতেই একসাথে নামাজে দাঁড়ায় দুজনে। নামাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়ে তারা। আজ তাসবির বৌভাত। সকাল থেকে মনমরা হয়ে আছে চৌধুরী পরিবার। আয়েশা বেগম ফজরের নামাজ আদায় করে রান্নাঘরে এসে দেখেন মেঘা বেগম রুটির আটা করছে আর এক চুলায় চায়ের পানি বসিয়েছেন। রহিমা খালা সবজি কাটছে মেঝেতে বসে। সিতারা বেগম ড্রয়িং রুমে সোফায় বসে আছে। কাছে আত্মীয় স্বজন সবাই বিয়ে শেষে চলে গেছে। যাদের বাড়ি দূরে তারা এখনো আছে।
বউ ভাত শেষে একেবারে বাড়ি ফিরবে। আয়েশা বেগমকে রান্নাঘরে ঢুকতে দেখে সিতারা বেগম পেছন থেকে ডেকে উঠলেন। ও ছোট বউ, এদিকে আও তো একবার। সিতারা বেগমের কথাই থমকে দাঁড়ায় আয়েশা বেগম। সিতারা বেগমের কণ্ঠ কানে লাগতেই মনে পড়ে যায় পরশু রাতের ঘটনা। তাতেই যেন ওনার মেজাজ খারাপ হয়ে যায়। সিতারা বেগমের ডাক উপেক্ষা করে পা বাড়ায় রান্নাঘরের দিকে। দরজায় পা রাখতে আবার চেঁচিয়ে ওঠেন সিতারা বেগম। কানে কি তুলা দিছ ছোট বউ? ডাকতেছি হুনো না? আবার ডাক দেওয়াতে নিজের রাগ সামলে পেছন ফিরে তাকান তিনি। তারপর রান্নাঘরের দরজায় দাঁড়িয়েই উত্তর দিলেন। বলেন ফুপু আম্মা। ওইখানে খাড়াইয়া থাকলে কই কেমনে? এনে আহো। রান্নাঘরের দরজা থেকে দু পা এগিয়ে ডাইনিং টেবিলের কাছে আসেন আয়েশা বেগম। তা দেখে মরা কান্না জুড়ে দিল সিতারা বেগম। পোলা মাইয়া দুইটা কেমন আছে? কোনো খোঁজ খবর পাইছো? আমার কালকার দিনটা যে কেমনে কাটছে কি যে কমু বউ। রাইতেও অশান্তিতে ঘুমাইতে পারি নাই। হ্যাঁ দাদু, এই জন্যই তো আপনার নাক ডাকার কারণে আমি আর ইরফান সারা রাত ঘুমাতে পারিনি। সিঁড়ি দিয়ে নামতে নামতেই কথাটা বলল তানভীর। এতেই মুখ কালো হয়ে যায় সিতারা বেগমের। নিজের সুতির ওড়নায় মুখ ঢেকে গুনগুনিয়ে উঠলেন। হাঁক ছেড়ে রান্নাঘরে অবস্থানরত মেঘা বেগমকে ডেকে বললেন। দেখছো মাইজা বউ, তোমার পোলা আমারে অপমান করতেছে কেমনে? আমার নাক ডাকার লাইগা নাকি সে ঘুমাইতে পারে নাই। তানভীর চুপ কর, বড়দের সাথে একদম বেয়াদবি করবি না। বুড়ো বয়সে এক পা কবরে রেখে কুটনামি করলে কি সালাম করব? সিতারা বেগমের কথায় তানভীরকে ধমকে ওঠেন মেঘা বেগম। মেঘা বেগমের ধমকের পরোয়া না করেই মুখ বাঁকিয়ে কথাগুলো বলেই সদর দরজা দিয়ে বেরিয়ে যায় তানভীর। তাদের কথোপকথনের মাঝেই ঘর থেকে বেরোয় মাহমুদা বেগম। তাকে দেখে থেমে যায় সিতারা বেগম। চোখ মুখ কুঁচকে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে হাঁটা দেয়। তা দেখে হাঁপ ছেড়ে বাঁচে মেঘা বেগম আর আয়েশা বেগম। কি বানাচ্ছিস? পরোটা, সবজি আর চা। এটুকু আমি আর রহিমা খালা করে নিতে পারবো, তোমরা ঘরে যাও। তোমার প্রেশার কমেছে ভাবি? মেঘা বেগমের কথায় দীর্ঘশ্বাস ফেলে মাহমুদা বেগম। আয়েশা বেগমের চোখ ছলছল করে ওঠে। নিজের মেয়েটার কোনো খোঁজ খবর নেই। আজ দুদিন হতে চলল। যতই আবরারকে ভরসা করুক, ছেলেটা এত আত্মসম্মান নিয়ে জন্মেছে যে প্রয়োজনে রাস্তায় থাকবে, তবুও ঢাকায় নিজেদের ফ্ল্যাটটাতেও উঠবে না। কি করবে দুজনে কিছুই বুঝতে পারছে না আয়েশা বেগম। কমেছে রে ছোট, কিন্তু ছেলে মেয়ে দুটোর চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছি না। ইনায়াটা যে এখনো ছোট, আবরারটাও রাগী। কি করবে না করবে দুজনে। চিন্তা করো না ভাবি, আবরার কিন্তু ইনায়ের ব্যাপারে খুব সচেতন। ওর অযত্ন নিবে না আমার জানা মতে। মেঘা বেগমের কথায় মাথা নাড়ায় মাহমুদা বেগম নিজেও। এ কথাটা সত্যি। ছেলেটা যতই রাগী হোক না কেন, ইনায়ার ব্যাপারে সে পুরোই অন্যরকম। সামনে মেয়েটাকে বকাঝকা করলেও পেছনে তার প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখে। মেঘা বেগমের কথায় নিজের চিন্তার জগৎ থেকে বেরোয় মাহমুদা বেগম। তাসপির হলুদের দিন দেখনি? তাসপির হলুদের দিন সবার জন্য শাড়ি কেনা হলেও একটা শাড়ি কম পড়ে যায়। তানবীর আর ইরফানকে বললেও তারা কেটে পড়ে। তারপর কোনো রাস্তা না পেয়ে আবরারকে জানায় মাহমুদা বেগম। প্রথমে অন্য শাড়ি পরতে বলে সে। তারপর যখন তিনি ইনায়ার কথা বলে, কোনো কথা ছাড়াই বিছানা ছেড়ে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে আবরার। এই জন্যই বলছি তোমরা চিন্তা করো না, ওরা ভালো থাকবে। এবং শুধু ভালো না, খুব ভালো। দেখো মেঘা বেগমের অভয়ে কিছুটা চিন্তা কমে মাহমুদা বেগম আর আয়েশা বেগমের। হালকা হেসে উঠলেন দু যা। তা দেখে মেঘা বেগম আর রহিমা খালাও হাসে। তারপর তিন যা হাত লাগায় নাস্তার কাজে। নাস্তা সেরে আবার তাসপির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরোনো লাগবে। জলমলিয়ে রোদ উঠেছে। ফজরের পর থেকে বৃষ্টি থেমে রোদ উঠেছিল। মেঘা বেগম আর মাহমুদা বেগম সারা বাড়ি ছুটোছুটি করে সব কাজ শেষ করছে। তানবীর, ইরফান আর তিহু নিজেদের ঘরে তৈরি হচ্ছে বের হওয়ার জন্য। মেঘা বেগম সবাইকে সকাল থেকে তাড়া দিচ্ছেন। জোহরের আজান পড়বার আগে বের হওয়া লাগবে, সবাই যাতে জলদি তৈরি হয়। কিন্তু মন ভালো না থাকায় সবাই এখনো তৈরি হয়নি। হাতের কাজ শেষ করে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হলেন মেঘা বেগম। ড্রয়িং রুমের বড় দেয়াল ঘড়িটাতে একবার চোখ বুলিয়ে সময় দেখে নিলেন। 11:30 বাজে। তারপর পা বাড়ালেন আয়েশা বেগমের ঘরের দিকে। নাস্তা সেরে তিনি আবার ঘরে এসে শুয়ে পড়েছিলেন। ইনায়ার জন্য বুকটা খা খা করছে ওনার। মেয়েটা কত খুশি ছিল তাসপির বিয়ে নিয়ে। ভাবতেই বারবার চোখের পাতা ভিজে উঠছে আয়েশা বেগমের। সারাদিন বাড়ি মাথায় করে রাখা মেয়েটা আজ দুদিন বাড়িতে নেই। যেন কত শত যুগ কেটে গেছে তিনি ইনায়াকে দেখেনি। হোটেলে থেকে চেক আউট করে সবে বেরিয়েছে আবরার, ইনায়া।
সকালে নাস্তাটা হোটেলের রেস্টুরেন্টের সাইডেই সেরেছে দুজনে। কিছুটা এসে একটা গাছের ছায়ার নিচে দাঁড়ালো আবরার। ডান হাতের মুঠোয় ইনায়ার হাত আর বাম হাতে তাদের পোশাকের শপিং ব্যাগগুলো। ইনায়ার হাতটা ছেড়ে পকেটে হাত চালায় আবরার। ফোনটা বের করে সময়টা দেখে নিল, তারপর ঢুকলো মেসেজে। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানা নেই আবরারের। মেসেজে ঢুকে ব্যাংক থেকে প্রাপ্ত মেসেজটা চেক করলো। ৭০,০০০ টাকা দেখে খানিকটা চিন্তা মুক্ত হয় আবরার। ৭,০০০ বা ৮,০০০-এর মাঝে যদি বাসা পেয়ে যায় তবে টুকিটাকি দরকারি কিছু জিনিসপত্র কিনেও ১,৩০০ মতো টাকা বাঁচবে। ভাবনা চিন্তা শেষে আবার ফোনটা পকেটে রেখে দিল সে। তারপর ইনায়ার হাতটা আবার সযত্নে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। এতক্ষণ আবরারের করা কাজগুলো পূর্ণ মনোযোগে পর্যবেক্ষণ করে ইনায়া। গাছের ছায়ায় দাঁড়িয়েও ঘেমে গেছে আবরার। ফর্সা মুখ রোদের তাপে লাল হয়ে উঠেছে। কপালের রগগুলো ফুলে ফেপে উঠেছে। সেই রগগুলো ছাড়িয়ে গড়িয়ে পড়ছে এক ফোঁটা ঘাম। আবরারের জেল ছাড়া চুলগুলো কপালে এসে খেলা করছে। কি মোহনীয় সেই দৃশ্য! ইনায়ার হঠাৎ কি হলো কে জানে, নিজের বাম হাতের সাহায্যে কালো শাড়ির আঁচলটা তুলে আবরারের কপালের পাশ বেয়ে নামা ঘামের ফোঁটাগুলো মুছে দেওয়ার বৃথা চেষ্টা চালালো। আবরারের বুক সমান ইনায়া পা উঁচিয়েও আবরারের কপাল ছুঁতে পারল না। হাত নামিয়ে নিতে উৎসুক হলো ইনায়া। তা দেখে কিঞ্চিত ঝুঁকল আবরার। নিজের প্রেয়সীর বাম হাতখানার উপর নিজের হাতটা চেপে ধরে, তারপর নিজের কপালের ঘামটা মুছে নেয়। কষ্ট হচ্ছে? আবরারের প্রশ্নে তার চোখে চোখ রাখে ইনায়া। শান্ত সুন্দর সেই চাহনি। মুখে কিছু না বলেও ইনায়ার চোখ যেন কত কি বলছে, আর তা আবরার বুঝতে পারছে। বুঝতে পেরেও খানিক অবুঝে নেয় তাকিয়ে থাকে আবরার। কিছু সময় প্রিয় মানুষের চোখের ভাষা বুঝলেও সেই কথাগুলো প্রিয় মানুষদের মুখ থেকে শুনতে যেন একটু বেশি ভালো লাগে। চল তোকে রিমঝিনদের বাসায় রেখে আসি, তারপর বাসা পেলে আবার নিয়ে আসবো। কথাটা বলেই হাত নাড়িয়ে রিকশা থামাতে নেয় আবরার। আমি কোথাও যাব না, গেলে একেবারে বাসায় চলে যাব। ইনায়ার অভিমান নিয়ে বলা কথাটা বুঝতে পেরে মনে মনে হাসে আবরার। তার ভালোই লাগে ইনায়ার অধিকার খাটানো কথাগুলো শুনতে। ইনায়াকে আরেকটু রাগিয়ে দেওয়ার ইচ্ছে হলো তার। অনি, তোর কি কোনোভাবে মনে হচ্ছে যে আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে এসে তুই কোনো ভুল করেছিস? আবরারের কথাটা কর্ণগোচর হতেই রেগে যায় ইনায়া। ছলছল চোখে আবরারের দিকে তাকায়, তারপর আবার চট করে চোখ সরিয়ে নিল। হ্যাঁ, ভুল মনে হচ্ছে। দিয়ে আসেন আমাকে বাসায়, থাকবো না আমি আপনার সাথে। আমাকে তাড়াতে পারলেই তো খুশি আপনি। কথাগুলো বলতে বলতেই ফুপিয়ে কেঁদে দেয় ইনায়া। তার কান্না দেখে বুকে জ্বালা শুরু করে আবরারের। ইস, কি করলো সে! মেয়েটাকে আবার কাঁদিয়ে দিয়েছে। শিট! এই অন্নি, আরে দূর, আমি তো তোকে রাগানোর জন্য কথাটা বলেছি, আর তুই সত্যি ভেবে নিয়েছিস? তোকে যদি বাসায় রেখে আসার হতো তাহলে কি আব্বুর সাথে ঝামেলা করে আমার সাথে নিয়ে আসতাম? কোথাও রাখবো না তোকে, সত্যি প্রমিস। আর একবারও বলবো না এমন কথা। নিজের কানে ধরে কথাগুলো বলে আবরার। তারপর ইনায়ার চোখ মুখ মুছে দেয়। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশের রং একটু একটু করে বদলে যাচ্ছে। হালকা নীলটা যেন লালচে কমলার সঙ্গে মিশে যাচ্ছে কোথাও। গাছের পাতায় হালকা বাতাস লেগে নড়ছে। পাখিরা দলে দলে ফিরছে। কেউ ছাদের কার্নিশে বসছে, কেউ গাছের ডালে। আলো অন্ধকার মিশে একটা নরম ধূসর ছায়া তৈরি করছে চারপাশে। চৌধুরী বাড়ির দরজায় এসে ৩টে গাড়ি থামে। তার পরপরই আসে আরেকটা গাড়ি। প্রথম গাড়িটাতে আশতাফ চৌধুরী, আয়েশা বেগম আর আশরাফ চৌধুরী। দ্বিতীয়টাতে আফতাব চৌধুরী, আয়েশা বেগম আর মেঘা বেগম। তৃতীয়টায় তানভীর, ইরফান, তিহু। শেষেটাতে তাসবি, সায়র আর সায়েম। তাসবির জামাইয়ের নাম সায়র, সায়রের ছোট ভাই সায়েম। তাসবির শ্বশুরবাড়ি থেকে ওকে আজ নিয়ে এসেছে আশরাফ চৌধুরী। মেয়েকে ছাড়া একটা দিনই যেন বছর সমান গেছে আশরাফ চৌধুরীর। তাই বন্ধুকে বলে অনুষ্ঠান শেষে নিজের মেয়েকে সঙ্গে করে বাড়ি ফিরছেন তিনি। এক মেয়েকে বুকে করে আনতে পারলেও অন্য মেয়ে আর ছেলে কোথায় তা কেউ জানে না। গাড়ি থামতেই তাড়াহুড়ো করে বড়রা সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাকিরা তাসবিদের নিয়ে আসে। মাহমুদা বেগমরা বাড়িতে ঢুকেই রান্নাঘরে ছুটলেন। সবার জন্য রাতের খাবারের পাশাপাশি সন্ধ্যার নাস্তার আয়োজনও করা লাগবে। সারাদিন রোদে পুড়ে ঘেমে নিয়ে মাগরিবের পর একটা বাসা পায় আবরার। ৩ তলা বিশিষ্ট একটা বাড়ি। শহরের কোলাহল থেকে কিছুটা ভেতরে। বাড়ির বাইরে শ্যাওলা পড়া, সাদা রংটা জলে গেছে। বাড়ির সামনে একটা বেলি ফুল গাছ। বর্ষার সিজন হওয়াতে গাছটা ফুলে ভরে আছে। বাড়ির সামনে দাঁড়াতেই বেলি ফুলের মিষ্টি সুবাস এসে ধাক্কা লাগে নাকে। মনোরম পরিবেশ, সাথে ভাড়াও সাধ্যের মধ্যে। ৮,০০০। 2 রুম। রুমগুলো মাঝারি সাইজের। কিচেন 1, বারান্দা, ওয়াশরুম। বাড়ির মালিক অগ্রিম 2 মাসের ভাড়া নিয়েছে। তা পরিশোধ করে বাসা খালি থাকায় আবরার ইনায়া আজই উঠে পড়েছে। জমজমাট হয়ে আছে চৌধুরী বাড়ির ড্রয়িং রুম।
তাসপি, সায়র, সায়েম, তানবীর, তিহু, ইরফান সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। মাহমুদা বেগম আর আয়েশা বেগম রাতে রান্না করছে। মেঘা বেগম গেস্টদের নাস্তা দিয়ে উপরে গেছে ঈশার নামাজ আদায় করতে। বাড়ি ফিরেই অফিসের উদ্দেশ্যে রওনা দেন আশরাফ চৌধুরী আর আফতাব চৌধুরী। ম্যানেজার ফোন দিয়েছিল আশতাফ চৌধুরী নিজের ঘরে। মোটামুটি সবার মন এখন ভালো। বাড়ি ফেরার পরপরই আবরারের সাথে কথা হয় তানবীরের। তারা বাসা পেয়েছে জানিয়েছে বাড়িতে। তা শুনেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই। ঢাকা শহরে সাধ্যের মধ্যে বাসা পাওয়া চারটেখানি কথা না। আবরারের তানবীরের সাথে কথা শেষে বাড়ির সবার সাথে একে একে কথা বলে ইনায়া। মায়ের সিরিয়াল আসতেই কেঁদে উঠে সে। তা দেখে বুঝায় আবরার। কথা শেষে কল কাটার পর থেকে স্বাভাবিক হয়েছে মাহমুদা বেগম আর আয়েশা বেগম। প্রেশারটাও কমে এসেছে। তেহজিব, তুমি কিসে পড়ো? সায়েমের কথায় তার দিকে অবাক চোখে তাকায় তিহু। তিহুকে তেহজিব বলায় কপাল কুঁচকে যায় ইরফানের। কপালের চারপাশের রগগুলো ফুলে পেঁপে উঠে। কিছু কঠিন কথা বলতে মুখ খুলেও নিজেকে সামলে নিল। নতুন আত্মীয়র সাথে এমন ব্যবহার করা ঠিক হবে না ভেবে নিজেকে সামলে নিল। দোতলা থেকে নামতে গিয়ে কথাটা শুনতে পায় ইরফান। আড্ডার মাঝে জরুরি ফোন আসে, ঘরে যায় সে। এসেই কথাটা শুনি ইরফান। তিহুর পুরো নাম তেহজিব চৌধুরী তিহু। বাড়ির মানুষ ছাড়া তিহুকে তেহজিব খুব কেউ একটা বলেও না, আর নামটা জানেও না কেউ। কিন্তু সায়েম ছেলেটা তাসবির থেকে নামটা জেনেছে। তিহু উত্তর দেওয়ার আগে ইরফান এগিয়ে আসে। তুমি হয়তো জানো না, তিহুকে আমরা ছাড়া অন্য কেউ তেহজিব বলে না, আর ওর নামটা এত সহজে বলবেও না। ইরফান ভাইয়া, কি যে বলেন! আমরা তো এখন বেয়াই বেয়ান, তাই এই নামটা আমি বলতেই পারি, তাই না মিস তেহজিব? সায়েমের প্রশ্নে তিহু নিজের দুহাত কসলাতে শুরু করে। এই ছেলে কি শুরু করেছে? তাকে কেন টানছে ওনারা ইরফান ভাইয়ার কথার মাঝে? ঘরে যা তেহজিব, সামনে পরীক্ষা, ঘরে গিয়ে পড়তে বস, তোকে যেন আমি আর ড্রয়িং রুমে আশেপাশে না দেখি। তিহুর দিকে তাকিয়ে শান্ত চোখে ইরফানের দেওয়া ধমকটাতে কেঁপে উঠে তিহু। কথাগুলো সবার কাছে শান্ত কণ্ঠে বলা মনে হলেও তিহুর কেন যেন মনে হলো ওই কণ্ঠে কিছু ছিল। সে আর সোফায় বসে থাকতে পারে না। দাঁড়িয়ে পড়ে তিহু। তাকে উঠতে দেখে সুর টানে সায়েম। আরে কি করতেছেন? কি তেহজিব ভাইয়া মজা করে বলেছে, এখন কি পড়তে বসবেন আপনি? ঘরে যা তেহজিব, দ্বিতীয়বার যাতে বলার লাগে না। ইরফানের শেষের কথাটুকু শুনে আশেপাশে না তাকিয়েই সিঁড়ির দিকে চলে যায় তিহু। শুধু শুধু ঘুমন্ত সিংহকে জাগিয়ে লাভ নেই। তিহু উঠে যেতেই সদর দরজা দিয়ে বেরিয়ে যায় ইরফান। এতক্ষণে সব ঘটনা নীরব দর্শকের ভূমিকা পালন করে তানভীর, তাসপি। এখানে তাদের কিছু বলার নেই। এমনিতেও ভাইদের রাগকে প্রচুর ভয় পায় তাসপি। আকাশে গোলাকার থালার মতো চাঁদ উঠেছে। চারপাশ চিকচিক করছে চাঁদের আলোয়। বারান্দায় দাঁড়িয়ে আছে ইনায়া। তার মনে হলো আজ বোধহয় পূর্ণিমা চাঁদের আলোয় কি সুন্দর লাগছে চারপাশ। বেলি ফুলের সুবাসে মোমো করছে পুরো বাড়ি। আবরার ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। এই সুযোগে বারান্দায় এসে দাঁড়িয়েছে ইনায়া। চাঁদ দেখতে তার বেশ ভালোই লাগে। বাড়িতে থাকতেও পড়ার মাঝে মাঝে এসে সে চাঁদ তারা দেখত। তার জন্য কম বকাও খায়নি মায়ের কাছে। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে চোখ বুলায় আবরার। ইনায়াকে ঘরে না দেখতে পেয়ে বারান্দার দরজায় এসে দাঁড়ায় সে। পেছন ঘুরে আকাশের দিকে তাকিয়ে আছে তার প্রেয়সী। তা দেখে ইনায়ার পেছনে গিয়ে দাঁড়ায় আবরার। নিজের পেছনে কারোর অস্তিত্ব বুঝতেই বুঝে যায় মানুষটা কে। সদ্য শাওয়ার নিয়ে আসা আবরারের শরীর থেকে এক মিষ্টি সুবাস ভেসে আসছে। সাবান শ্যাম্পুর মিক্সড ঘ্রাণ। নাক টেনে সুবাসটা ভেতরে টেনে নেয় ইনায়া। কি মিষ্টি সেই সুবাস! ইনায়ার অবাধ্য মনে ইচ্ছে জাগে একবার আবরারের বুক থেকে ঘ্রাণটা নিতে। ইচ্ছে করছে তার উদম বুকে নিজের মুখটা দাবিয়ে দিতে। ইনায়ার ভাবনার মাঝেই আবরারের চুলের পানিগুলো ফোটায় ফোটায় এসে তার ঘাড়ে পড়ে। কিছু ফোটা ফোটা পানি আবরারের কানের পাশ বেয়ে ঘাড়ের তোয়ালেতে গিয়ে বিলীন হচ্ছে। ভ্রম কাটে ইনায়া। কথাগুলো ভাবতেই তওবা করে সে। ছিছি, একদিনেই কি হলো তার! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শান্ত প্রকৃতির মাঝে দুজন মানব মানবী নিশ্চুপ হয়ে পূর্ণিমা বিলাস করছে। কি অদ্ভুত এই প্রেমিক যুগল! একজন মনে মনে শুকরিয়া করছে তার প্রিয়তমাকে পাওয়ার জন্য, অন্যজন তওবা করছে মনের কুইচ্ছেগুলোর জন্য। রাতের খাবার খেতে বসেছে বাড়ির সবাই। আয়েশা বেগম আর মেঘা বেগম সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। সায়র আর সিয়ামের জন্য আজ বাহারি রকমের আয়োজন করেছেন তারা। 2 পদের মাংস, 3 পদের মাছ, সবজি, পোলাও। সন্ধ্যা থেকে সব আয়োজন করেছেন 3 জন মিলে। খাবার টেবিলে সবাই থাকলেও মাহমুদা বেগম নেই। ওনার শরীর খারাপ থাকায় রান্না শেষে ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। আশতাফ চৌধুরী কর্নারের চেয়ারটাতে বসেছেন। ওনার দুপাশে 2 ভাই। গম্ভীর মুখে সবাইকে পর্যবেক্ষণ করে খাবারে মনোযোগ দিলেন তিনি। ওনার দেখাদেখি চুপ করে নিজেদের খাবার খাওয়ায় মনোযোগ দেয় সবাই।
আবরার ইনায়া যাওয়ার পর থেকে আরো গম্ভীর হয়ে আছেন আশতাফ চৌধুরী। প্রয়োজন ছাড়া একটা শব্দও মুখ থেকে গলাচ্ছেন না তিনি। একমাত্র আদরের ছেলে আর নিজের কলিজার টুকরো ইনায়াকে বাড়ি থেকে বের করে দিয়ে তিনিও ভালো নেই, তা বুঝতে পারছে বাড়ির সবাই। সেদিন রাগের মাথায় ওনার বলে ফেলা কথাটাকে সত্যি ধরে বাড়ি থেকে আবরার ইনায়াকে নিয়ে বেরিয়ে যাওয়ায় নিজেকেই দুষছেন তিনি। সবাইকে এমন চুপ করে খেতে দেখে মুখ কুঁচকে নেয় সায়েম। তার এমন শান্ত পরিবেশ ভালো লাগে না। তাদের বাড়িতে খেতে বসলে সবাই কত মজা করে। প্রত্যেকের মুখে একবার করে নজর বুলায় সায়েম। সবার শেষে তিহুর মুখে এসেই নজর আটকায় সায়েমের। তিহু বরাবর সামনাসামনি বসেছে সে। তার পাশের চেয়ারে তানভীর, তিহুর পাশের চেয়ারে ইরফান, যে কিনা মাথা নামিয়ে প্লেটের দিকে তাকিয়ে মন দিয়ে নিজের খাবার খাচ্ছে। তার ভাবখানা এমন যেন আশেপাশে তাকালেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। মুখ বাঁকায় সায়েম। মাথা ঝুঁকিয়েও ইরফান স্পষ্ট বুঝতে পারছে তিহুর দিকে তাকিয়ে আছে সায়েম। রাগে মাথার ভেতর দপদপ করছে তার। যখন থেকে এই সায়েম তিহুকে দেখেছে আটার মতো পেছনে লেগে আছে, শত চেষ্টা করেও পিছু ছাড়াতে পারছে না। তা দেখে রাগে মাথা ফেটে যাচ্ছে তার। কুটুম বাড়ি বলে কিছু বলতেও পারছে না। ছেলেটাকে একদম সহ্য হচ্ছে না ইরফানের। তেহজিব, আমাকে মাছের বাটিটা দিন তো। সায়েমের কথায় চোখ তুলে তাকায় ইরফান। তিহু নিজের কোল থেকে হাত উঠাতেই নিজের বাম হাত মুষ্টিবদ্ধ করে নেয় ইরফান। দাঁত চেপে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তারপর বাঁ হাতে তিহুর হাঁটু চেপে ধরে সে। ইরফানের ইশারায় আবারও নিজের হাত গুটিয়ে নিল তিহু। চোখ নামিয়ে খাবারে মনোযোগ দেয়। তিহুকে থামিয়ে মেঘা বেগমকে ডাক দিল ইরফান। ইরফানের ডাকে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকায় মেঘা বেগম। মামনি, সায়েমকে মাছ দাও। তিহু, নিজের খাবারটা তাড়াতাড়ি শেষ কর। আরে বাবা, আমাকে বললেই তো পারতে। দাঁড়াও, আমি তোমাকে মাছ দিচ্ছি। ইরফানের কথায় মুখ চুপসে যায় সাইমের। যতবার সে তেহজিবের আশেপাশে যেতে চাইছে ততবার এই ছেলে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটু বেশি করছে ইরফান। সাইম হাসে। সেও দমে যাবার পাত্র নয়। দেখবে কতদূর যায় এই খেলা। নিজের অসন্তোষ ভাব থেকে ঘাড় বাঁকায় সাইম। দুপাশে ঘাড় বাঁকিয়ে উত্তর দেয়। কিন্তু ইরফান ভাইয়া, মাছের বাটিটা তো তেহজিবের সামনে, তাই উনি দিলেই ভালো হতো। শুধু শুধু আন্টি কেন কষ্ট করবেন? তিহু, মাছের বাটিটা এগিয়ে দে তো মা। মায়ের কথায় গাইগুই করে সাইমের দিকে মাছের বাটিটা এগিয়ে ধরে তিহু। বাটিটা হাতে নিতে গিয়ে তিহুর হাতের উপরিভাগ স্পর্শ করে সাইমের বাঁ হাতের আঙ্গুলগুলো। অস্বস্তিতে জলদি করে হাত সরিয়ে নেয় তিহু। রে সরি তেহজিব। সাইমের কথায় অপ্রস্তুত হাসে তিহু। ছেলেটা ইচ্ছে করেই যে তার হাত ধরেছে তা বেশ ভালোই বুঝেছে তিহু। বিষয়টা ইরফানেরও বুঝতে সময় লাগে না। নিজের প্লেটটা সামনের দিকে ঠেলে চেয়ার ছেড়ে উঠে পড়ে ইরফান। এখানে বেশিক্ষণ থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। ঠান্ডার মাথায় কাজ করা ইরফানের বোকামি করা মানায় না। তা খুব ভালো করেই জানে ইরফান। অযথা ঝামেলা বাড়াতে চায় না সে। কিরে আব্বা, এভাবে না খেয়ে উঠে পড়লি যে? আমার খাওয়া শেষ আম্মু। মায়ের প্রশ্নের জবাব দিয়ে কিচেনের পাশের বেসিনে হাত ধুতে চলে যায় ইরফান। তার যাওয়ার পরপর উঠে পড়ে তিহু। মেঘা বেগম এবার খানিক কড়া গলায় তিহুকে জিজ্ঞেস করলেন। কি সমস্যা তিহু? তোদের দুজনেরই কি খাওয়া শেষ? পেট ব্যথা করছে আম্মু, আর খাবো না। মেয়ের অসুস্থতার কথা শুনে থেমে যান মেঘা বেগম। মেয়েলি কোনো সমস্যা হতে পারে ভেবে মাংসের বাটিটা নিয়ে রান্নাঘরের দিকে চলে যান। আপনার ভাই জানেন, হুম। আমার না পূর্ণিমা রাতের খোলা আকাশে নিচে হাঁটার খুব শখ ছিল, কিন্তু তখন তো আপনি অনেক কড়া ছিলেন, তাই কখনো হাঁটা হয়নি। ইনায়ার কথায় দাঁড়িয়ে পড়ে আবরার। দু হাত পকেটে গুজে নেয়। মুখের মধ্যে গম্ভীরতা টেনে প্রশ্ন করল। যেমন? যেমন কথায় কথায় থাপ্পড় দিতেন, রাতের বেলা বারান্দায় যেতে দিতেন না, বান্ধবীদের সাথে ঘুরতে যেতে দিতেন না। ইনায়ার অভিযোগ করা দেখে হাসে আবরার। নিজের চুল একবার হাত চালিয়ে রাস্তার থেকে ফুটপাতের পাশে গিয়ে বসলো। তার পাশে এসে বসে ইনায়া। আমার উপর কি খুব রাগ তোর? না। কেন? তোকে কত বেড়াচালে আটকে রেখেছিলাম, কত কি করতে দেয়নি। শেষে দেখ, তোর পরিবার থেকেও তোকে আলাদা করে দিলাম। আবরারের কথায় মুখটা ছোট হয়ে আসে ইনায়ার। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সে। দূর, এখন তো আবরার ভাই কষ্ট পেয়েছে। নিজের কপাল চাপড়ে মনে মনে কথাগুলো আওড়ায় ইনায়া। ধুর, কি যে বলেন আপনার ভাই, এটা নিয়ে রাগ করার কি আছে? আর পরিবার থেকে আলাদা হলামই বা কোথায়? আপনি তো আছেন আমার সাথে। ইনায়ার কথায় আবরারের চোখ জলজল করে ওঠে। কি বলল তার বোকা ফুল? আবরার তার পাশে আছে এটাতে সে খুশি? তার কোনো অভিযোগ নেই? সে ভুল শুনেনি তো? নিজের ছন্নছাড়া ভাব দেখে নিশ্চিত হওয়ার জন্য ইনায়াকে আবার জিজ্ঞেস করলো। মাত্র কি বললি তুই? কত কিছুই তো বললাম, কোন কথাটা জিজ্ঞেস করছেন? ওই, আমি তোর পাশে আছি নাকি কি? আচ্ছা বলছি, আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান কিছুই নেই আবরার ভাই। আর পরিবার থেকে আলাদা হলাম কই? আপনি তো আছেন সাথে। খুশিতে বারবার গলা কেঁপে উঠছে আবরারের।
হৃদস্পন্দন বেড়ে গেছে তার। ইনায়াকে তার হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। এত জোরে লাফাচ্ছে কেন হৃদয়টা? নিজেকে আজ সুখী মানুষ মনে হচ্ছে তার। ইনায়া তাকে উপলব্ধি করছে। যাবো ভাইয়া, বাসায় যাব। দু চোখ ডলছে ইনায়া। মেয়েটার ঘুম আসবে বোধ হয়। সারাদিনের ক্লান্তিতে আবরারের শরীরটাও ব্যথা করছে। রাতের খাবার খেতে বেরিয়েছিল দুজনে। বাসায় এখনো কিছুই কেনাকাটা করেনি আবরার। সন্ধ্যায় বাসা পাওয়ার পর শরীর ক্লান্ত থাকায় আর ইনায়া একা বাসায় থাকবে বলে রাতে বেরোয়নি সে। আজ রাতটা মেঝেতেই ঘুমোতে হবে দুজনের। কাল সকালে বেরোতে হবে। সামনের সপ্তাহে কয়েকটা ইন্টারভিউ আছে আবরারের। পরশু বাড়ি থেকে বেরোনোর আগেই রিমঝিমকে বলেছিল কয়েকটা কোম্পানিতে যেন অ্যাপ্লিকেশন করে দেয়। তার কাছে কম্পিউটার না থাকায় রিমঝিমকে বলা। চাঁদের আলো আধারিতে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এক পুরুষ অবয়ব। ট্রাউজারের পকেটে দুহাত রাখা, পরনে সাদা টি শার্ট, চোখে কাচের চারকোণ ফ্রেমের চশমা। তার দৃষ্টি ওই দূর আকাশে আবদ্ধ। মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। পেছনে এসে দাঁড়ালো এক নারী অবয়ব। মাথায় ওড়না পেঁচিয়ে ইরফানের পেছনে এসে দাঁড়ালো তিহু। তিহুর উপস্থিতি টের পেয়েও আকাশের দিকে তাকিয়ে আছে ইরফান। তখন হাত ধুয়ে নিজের রুমে চলে যায় তিহু। কিছুক্ষণ বসে থাকার পর বদ্ধ রুমে দম আটকে আসায় বারান্দায় গিয়ে দাঁড়ায় তিহু। তিহু বারান্দায় দাঁড়ানোর কিছুক্ষণ পর তার ঘরে আসে ইরফান। তাকে ছাদে যেতে বলে চলে যায় সে। তারপর এতক্ষণ অপেক্ষা শেষে মা মামনি চোখ ফাঁকি দিয়ে ছাদে আসায় সফল হয়েছে তিহু। তার এই নীরবতা ভয় ধরিয়ে দিচ্ছে তিহুর মনে। ইরফান যখন কোনো কারণ নিয়ে খুব বেশি রেগে যায় তখন এমন চুপ হয়ে যায়। ইরফানের নির্লিপ্ততা ভাব দেখে তিহু এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ায়। ইরফান ভাই, দেখুন ওই ছেলেটার সাথে আমি একটা বারও আগ বাড়িয়ে কথা বলিনি। এমনকি আম্মু না বললে তখন মাছের বাটিটা এগিয়েই দিতাম না। আচ্ছা, আ- আ- আপনি শুধু শুধু তিহুর পুরো কথা শেষ করার আগে ইরফান পিছনে যায়। তিহুকে উল্টো ঘুরিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে ইরফান। ব্যথায় কুকড়ে ওঠে তিহু। হাত ছাড়ানোর বৃথা চেষ্টা চালায়। তাকে বুকের সাথে চেপে ধরে নীরবতা ভাঙে ইরফান। শুধু শুধু রাগ করছি? সত্যিই তোমার এটা মনে হচ্ছে যে আমি শুধু শুধু রাগ করছি? ওই বাস্টারটা তোমার হাত ধরেছে তেহজিব, যেই হাত শুধু আমার ধরার কথা। লাগছে ইরফান ভাই, ছাড়ুন। আমি ছুলেই তোর লাগে, তাই না? কই, ওই বাস্টার যখন তোর আঙ্গুল ছুঁয়েছিল তখন তো কিছু বলিসনি? কথাগুলো বলেই আরো জোরে তিহুর হাতটা চেপে ধরে ইরফান। ইরফানের বলিষ্ঠ হাতের চাপে তিহুর হাতের হাড়গুলা ভেঙে যাওয়ার উপক্রম। কিছুতেই ছাড়ছে না ইরফান। আর সহ্য করতে না পেরে কেঁদে ওঠে তিহু। আপনার এমন বেপরোয়া আচরণে আমি ক্লান্ত ইরফান ভাই, মুক্তি দিন আমাকে। তিহুর কথা ইরফানের হাতের বাঁধন ছুটে যায়। ইরফানের হাত থেকে ছাড়া পেয়ে হাত ধরে মেঝেতে বসে পড়ে তিহু। ভীষণ জ্বালা করছে তার হাত। আর একটু হলেই ভেঙে যেত বোধ হয়। তিহুর হাত দুপা পিছিয়ে যায় ইরফান। দু হাতে তালুতে মুখ ঢেকে উপর নিচ কয়েকবার ঘোরে ঘষে নেয়। মুখ থেকে হাত নামাতে মাথা ঘুরিয়ে ওঠে ইরফানের। মাথা চেপে তিহুর পাশে মেঝেতে বসে পড়ল সে। ইরফানকে বসতে দেখেই তিহুর পৃথিবী ঘুরে ওঠে। নিজের ব্যথা ভুলে হামাগুড়ি দিয়ে ইরফানের পাশে এসে বসে। ইরফানের মাথা চেপে ধরা দু হাত টেনে নিজের সামনে আনতেই বুক ধরফর করে ওঠে তিহুর। রক্ত? না না, আল্লাহ, এ আমি কি বলে ফেললাম? ইরফান ভাই, এই ইরফান ভাই, কথা বলুন না। নাক দিয়ে রক্ত ঝরছে ইরফানের। নিজের মধ্যে নেই সে। তিহুর কথায় ইরফানের প্যানিক অ্যাটাক হয়েছে। অতিরিক্ত চিন্তা বা কষ্ট পেলে ইরফানের প্যানিক অ্যাটাক হয়। পরিবারের সবাই তা জানে। তখন মাথা ঠিক থাকে না তার। উন্মাদের মতো আচরণ করে ইরফান। মেঝেতে যথেষ্ট দূরত্ব রেখে পাশাপাশি শুয়ে আছে আবরার ইনায়া। রুমের জানালাগুলো খোলা। ব্যবসা গরমে ঘুম আসছে না কারোরই। চাঁদের হালকা আলো আর বেলি ফুলের সুবাসের রুমটাকে আবরারের কাছে এক রহস্যময় জগৎ মনে হচ্ছে। যেই জগতের বাসিন্দা শুধু তারা দুজন। অদ্ভুত সুন্দর সেই জগৎখানা। নিজের বাঁ হাতের উপর মাথা রেখে শুয়েছে আবরার। ইনায়ার মাথার নিচে তার ভাঁজ করা শাড়িগুলো। কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে সে। বাহির থেকে এসে গামছা ভিজিয়ে মেঝে মুছে নিয়েছিল আবরার। কিছু মনে পড়তেই উঠে বসে সে। তাকে উঠতে দেখে পাশ ফিরে তাকায় ইনায়া। কষ্ট করে উঠতে অন্নি। কেন? ওঠ না, তারপর বলছি। আবরারের জোড়াজুড়িতে উঠে বসে ইনায়া। ইনায়া উঠতেই শাড়ির ব্যাগটা নিয়ে নেয় আবরার। ব্যাগটা খুলে শাড়ির ডিজাইনের কাগজগুলো নিয়ে আবার জায়গা মতো ব্যাগগুলো রেখে দেয় সে। এবার শুয়ে পড়। বিনা বাক্যে শুয়ে পড়ে ইনায়া। তার পাশে আবরারও শুয়ে পড়ল। কাগজগুলোকে একসাথে মুড়িয়ে ডান হাতে বাতাস শুরু করে আবরার। মেঝের হালকা ঠান্ডা আর আবরারের বাতাস করায়
কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে ইনায়া। ইনায়াকে ঘুমিয়ে পড়তে দেখে কাগজগুলো পাশে রেখে দুজনের মধ্যকার দূরত্ব কমিয়ে ইনায়াকে নিজের বুকের উপর নিল আবরার। অপর হাতে শাড়ির ব্যাগগুলো নিয়ে নিজের মাথার নিচে দিয়ে শক্ত করে ঝাপটে ধরে ইনায়াকে। অবশেষে নিজের প্রেয়সীকে বুকে নিয়ে শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমায় আবরার। নাক দিয়ে রক্ত ঝরছে ইরফানের। নিজের মধ্যে নেই সে। তিহুর কথা ইরফানের প্যানিক অ্যাটাক হয়েছে। অতিরিক্ত চিন্তা বা কষ্টে পেলে ইরফানের প্যানিক অ্যাটাক হয়। পরিবারের সবাই তা জানে। তখন মাথা ঠিক থাকে না তার। উন্মাদের মতো আচরণ করে ইরফান। তড়িঘড়ি করে নিজের ওড়না দিয়ে ইরফানের নাক চেপে ধরে তিহু। হাত কাঁপছে তার। দম বন্ধ হয়ে আসছে। মাথা চেপে ধরে রেখেছে ইরফান। শান্ত হয়ে বসে আছে সে, যেন ঝড় আসার আগে শান্ত প্রকৃতি। তিহু ভয় পায় ইরফানের এই নীরবতাকে। হঠাৎ মাথা থেকে হাত নামিয়ে ঝটকা দিয়ে তিহুর হাত দূরে সরিয়ে দেয় ইরফান। তিহুকে সরিয়ে দাঁড়িয়ে পড়ে সে। চোখের চশমাটা ঠিক করে হাতটা টি শার্টে মুছছে। ফের তিহুর দিকে তাকালো। কিছু বললি তুই? রিপিট করতে আরেকবার। মেঝেতে বসা তিহুর দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে ইরফান। তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে তিহু। রক্ত বন্ধ হয়েছে। হালকা আলো আধারে ইরফানের সাদা সুন্দর নাকে মুখে রক্ত লেগে লাল হয়ে থাকা ইরফানকে তিহুর ভয়ঙ্কর লাগছে। ইরফানকে বর্তমানে তার কাছে পূর্ণিমা রাতে অভিশপ্ত আত্মাদের জগৎ থেকে বেরিয়ে আসা কোনো রক্তচোষা প্রাণী বা পিশাচের থেকে কম কিছু লাগছে না। যেন যে কোনো সময় তিহুর উপর ঝাঁপিয়ে পড়ে তার শরীরের সব রক্ত চুষে নিবে। নিজেকে সামলে দাঁড়ায় তিহু। এগিয়ে এসে ইরফানের বাহুতে হাত রাখে। দেখুন, আমরা আই এম টেলিং ইউ, সে ইট এগেন। হোয়াট ডিড ইউ সে? দেখুন ইরফান, আমার এমন বেপরোয়া আচরণে তুই ক্লান্ত ইরফান। মুক্তি দিতাম তোকে। যা, আজ থেকে তুই মুক্তি তেহজিব। কপালে হাত চেপে চোখ বন্ধ করে তিহুর কথাগুলো শোনে ইরফান। তার নাক দিয়ে এখনো হাতও বের হচ্ছে। তাতে মাথা ব্যথা নেই তার। আমার আমি ভুলে বলে ফেলেছি ইরফান, বিশ্বাস করুন, এমন কিচ্ছু আমি বলতে চাইনি। অথচ তোমার চোখে নিজের অনর্থক কি আয়োজন করেই না চাইলাম আমি। কই, নিজের ধ্বংস দেখেও তো আমি ক্লান্ত হইনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ছাদ থেকে নেমে পড়ে ইরফান। তাকে চলে যেতে দেখে উঠে দাঁড়ায় তিহু। রাত কয়টা বাজে গিয়ে জানে। এই সময়ে একা ছাদে থাকার সাহস তার নেই। দু হাতে তালুর সাহায্যে নিজের চোখ মুখ মুছে নেয়। পরনের পোশাক পরিপাটি করে চুলে করা বেনুনিটা পেছনে রেখে ওড়না টেনে মাথায়। তারপর ছাদের দরজায় ছিটকিনি দিয়ে নেমে আসে। ইরফানের রুমের সামনে এসে দাঁড়ায় তিহু। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে হাত বাড়িয়ে হালকা ধাক্কা দিল দরজাতে। দরজাটা ভিতর থেকে বন্ধ। তিহুর বুক ছিঁড়ে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। যবে থেকে ইরফানকে ভালোবেসেছে, রাগ জেদ সব হাওয়াতে ভাসিয়ে দিয়েছে। তার এখন আর রাগ নেই বললেই চলে। তিহু পেছনে ঘুরতেই ধাক্কা খেল আয়েশা বেগমের সাথে। ভয়ে বুক কেঁপে ওঠে তিহুর। নিজের বুকে থুতু দিয়ে আয়েশা বেগমের দিকে তাকায়। আল্লাহ, তুমি ছোট মা, আমি ভয় পেয়ে গেছি। কিরে মা, তুই এত রাতে এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? ওই হ্যাঁ, পানি পানি খেতে যাচ্ছিলাম। তুমি এখানে কি করছিলে? তুই তো তখন বলেছিলি তোর পেটে ব্যথা করছে, তাই তোকে দেখতে এসেছিলাম। আয়েশা বেগমের কথা শুনে ওনাকে জড়িয়ে ধরে তিহু। তিহুর জড়িয়ে ধরা দেখে আয়েশা বেগম নিজেও তিহুকে জড়িয়ে ধরল। বুকের সাথে চেপে ধরে তাকাতেই ইনায়া রুমের দরজায় চোখ আটকে গেল। বুকটা খা খা করে ওঠে আয়েশা বেগমের। চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা নোনা পানি। আয়েশা বেগমের নাক টানায় চোখ তুলে চায় তিহু। তারপর 2 হাতে ওনার চোখগুলো মুছে দেয়। অভিমানী কণ্ঠে বলি আওড়ায়। আসলেই তুমি আমাকে ভালোই বাসো না। ভালোবাসবেই বা কেন? আমি কি তোমার মেয়ে নাকি? ওরে দুষ্ট, তাই নাকি? তা তুই আমার মেয়ে না তো কি হোস বল? বলবো। বল। পুত্রবধূ। কথাটা বলেই দৌড় দেয় তিহু। দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। দরজা বন্ধ করে দরজায় পিঠ দিয়ে হাঁপাচ্ছে তিহু। দরজার বাহির থেকে আয়েশা বেগমের হাস্যোজ্জ্বল কণ্ঠ শোনা গেল। পাগল মেয়ে। কথাটা বলেই সিঁড়ির দিকে যান আয়েশা বেগম। সূর্যোদয়ের ঘণ্টা 3 পেরিয়েছে। চৌধুরী বাড়ির গিন্নিরা সবাই উঠে পড়লেও বাচ্চারা এখনো ওঠেনি। 3 যা মিলে ঘরদার ঝাড়মোছ করছেন। বাড়িতে নতুন জামাই আর অতিথি থাকায় আজ একটু আগে এসেছেন নাস্তা বানাতে। ড্রয়িং রুমের সোফায় বসে তসবি গুনছেন আর পান চিবুচ্ছেন সিতারা বেগম। তসবি গুনার পাশাপাশি সবার উপর তিনি নজর রাখছেনও বটে। কিছুক্ষণ আগেই রহিমা খালার সাথে ওনার কথা কাটাকাটি লেগেছে।
সামান্য পান দিতে দেরি হওয়াতেই ছুটে যান তিনি। তারপর মাহমুদা বেগম এসে সেই ঝামেলা মিটমাট করেন। রহিমা খালার ঝগড়া শেষে এই ধমক দিয়েছেন যে সিতারা বুড়ি থাকলে তিনি আর এখানে থাকবেন না, কাজ ছেড়ে দিবেন প্রয়োজনে। কিচেনে আটা মাখছে মাহমুদা বেগম, ওনার পাশেই সবজি কাটছেন আয়েশা বেগম। বাগানের গাছে পানি দিয়ে মাত্রই কিচেনে এসেছেন মেঘা বেগম। হাতটা ধুয়ে আঁচলে হাত মুছতে মুছতে দু চুলায় চায়ের পানিটা বসিয়ে দেন। এক পাশে আদা লেবু চা, অন্য পাশে দুধ চা। আদা লেবু চাটা আশতাফ চৌধুরী আর আশরাফ চৌধুরীর জন্য। দুই ভাই একসাথে এসে সোফায় বসলেন। এখনো চোখের ঘুমের রেশ কাটেনি আশরাফ চৌধুরীর। হাঁক ছেড়ে ডাক দিলেন নিজের ঘরণীকে। মেঘা, চা হয়েছে? আনছি, দাঁড়াও। আশতাফ চৌধুরী এসে খবরের কাগজটা হাতে নিয়ে চোখের সামনে মেলে ধরলেন। মেঘা বেগম চায়ের কাপ আর বিস্কুট ট্রেতে করে এনে রাখলেন টি টেবিলে। টিও উঠেছে মেঘা? না, মহারানীকে সকালে নামাজের সময়ও ডেকেছিলাম, আজ তিনি ওঠেনি। এভাবে বলছো কেন মেঘা? কয়েকদিন ধরে মেয়েটার মন মেজাজ ভালো নাই, তাই একটু দেরি করে উঠছে। আপনার মহারানীর জন্য পৃথিবী থেমে নেই। সামনের মাসেই টেস্ট পরীক্ষা, কিন্তু উনি বই ধরার নামও নিচ্ছেন না। স্ত্রীর রাগের কারণ বুঝতে পেরে থেমে যান আশরাফ চৌধুরী। একটা চায়ের কাপ নিয়ে ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে নিজেরটাও তুলে নিলেন। স্বামীকে থেমে যেতে দেখে নিজেও থেমে যান মেঘা বেগম। সামনে বড় ভাসুর না থাকলে আরো দু একটা কথা তিনি শোনাতেন, কিন্তু এখন তা করবেন না। অগত্যা ট্রেটা হাতে নিয়ে চলে যায়। সকালে সূর্যের আলো চোখে পড়তে হালকা হয়ে আসা আবরারের ঘুম। পর্দাহীন রুমের কাচের জানলায় এসে রোদ পড়ছে। মোটা পর্দায় আবৃত ঘরের ঠান্ডা তাপমাত্রায় ঘুমানোর দরুন হঠাৎ এভাবে ঘুমানোতে সমস্যা হচ্ছে আবরারের। রাতেও বার কয়েক ঘুম ভেঙে যায় তার, কিন্তু বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা থাকায় আর মেঝেতে ঘুমানোতে আবার চোখ লেগে যায়। চোখের উপরে এক হাতে চোখ ঢেকে অপর হাতে ইনায়াকে আরেকটু জড়িয়ে নিল সে। শক্ত করে বুকের খাঁজে চেপে ধরে আবার ঘুমের দেশে পাড়ি জমায় আবরার। আবরার বাহু ধরে চাপা পড়ে, মৃদু মন্দ নড়ে ওঠে ইনায়া। ফের দু হাতে নিজের পাশ বালিশ ভেবে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় আবরারকে। তাদের দুজনের এই প্রেম প্রেম আদুরে মুহূর্ত তারা না দেখলে দেখেছে অদূরে ডালে বসা একজোড়া চড়ুই। ঘুম থেকে উঠে এলো চুলে বারান্দার মেঝেতে শুয়ে আছে তিহু। চুলগুলা যেন পাখির বাসা, পরনে কুচকে যাওয়া ঘাগরা, ওনাটা বিছানার উপর পড়ে রয়েছে। মুখের উপর হাত দিয়ে রোদ আটকানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে। মুখের উপর পড়া রোদ না আটকাতেই ফিরে উঠে বসলো তিহু। কপাল কুচকে আকাশে খড়খড়ে রোদটা দেখে মুখটা আরো কুচকে নিল। মেজাজটা কাল রাত থেকেই বিগড়ে আছে তিহুর। হঠাৎ বাড়ির মূল ফটকে চোখ পড়ে তার। গেট দিয়ে ইরফান ঢুকছে। কাঁধে তোয়ালে পেটানো শক্তপোক্ত বাহুগুলো বিদ্যমান। শরীরের ঘামের ফোঁটাগুলো রোদের ঝিলিকে চকচক করছে। বিরক্তির সঙ্গে তোয়ালে দিয়ে কপাল, গলা, বুকের ঘামগুলো মুছে এনার্জি ড্রিঙ্কসে এক চুমুক দিল। তিহু তাড়াহুড়া করে হামাগুড়ি দিয়ে রেলিংয়ের পাশে এসে বসলো। ইরফান হেঁটে তার বারান্দার নিচে আসতেই গলা ফাটিয়ে গান ধরে তিহু। তুই ভালো না ছেলে, তুই ভালো না, ভালোর মুখোশ পরা ছিল তোর ছলনা। তুই ভালো না ছেলে, তুই ভালো না, ভালোর মুখোশ পরা ছিল তোর চলনা। তুই ভালো না ছেলে, তুই ভালো না, ভালোর মুখোশ পরা ছিল তোর চলনা। সেরে কি চয়েস তোর দেহু, শেষে কিনা এইসব গান ধরলে? সো স্যাড। আর কি বললি? আমি ভালো না? সত্যি তো এটাই তোর চয়েস, ভালো না? সত্যি বলছেন? আমার পছন্দ সত্যি খারাপ, তাই তো আপনাকেই পছন্দ করেছি। কি? মুখটা বন্ধ করুন ইরফান ভাইয়া। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। সকাল সকাল মেজাজটা নষ্ট করিস না দেহু, এমনিতেও তোর সাথে ঝামেলা করার কোনো ইচ্ছে নেই আমার। কথাগুলো বলে জায়গা ত্যাগ করে ইরফান। তিহু নিজের বেনুনিটা পেছনে ঠেলে উঠে পড়ে মেঝে থেকে। নিজের মনে মনে আওড়ায় গুটি কয়েক শব্দ। রুহুল আমিন চৌধুরীর নাতি, তোকেও আমি দেখে নিব। আমার সাথে কথা বলার ইচ্ছা নেই, দেখব তো তোর কত মেজাজ। অনেক জ্বালিয়েছিস তুই আমার ছোট কিউট কলিজাটা, ভাগার মজা দেখাবো শালা এবার। সকাল সকাল আমার আম্মুটা কাকে দেখার কথা বলছে শুনি। নিজের রুমের দরজায় বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে এসে ওঠে তিহু। এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। আহ শান্তি, আমার বাবা, আমার প্রিয় বাবা।
কি ভালো যে লাগছে তোমাকে এই সকাল সকাল দেখে। তোমার আম্মু বলল তুমি এখনো ঘুম থেকে ওঠোনি, তাই আমার আম্মুটাকে জাগাতে আসলাম। আরো আধ ঘন্টা আগে উঠেছি আমি আব্বু, দেখো ফ্রেশ হওয়াও শেষ। এইবার জলদি তৈরি হয়ে নিচে নাস্তা করতে আসো, তোমার আম্মু কিন্তু অনেক রেগে আছে। জাস্ট 5 মিনিটস পাপা। মেয়েকে সাবধান করে নিচে চলে যায় আশরাফ চৌধুরী। তা দেখে কাভার থেকে টাওয়াল আর কলেজের ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে তিহু। সকাল 8:30 বাজে। আকাশের রোদ কমে মেঘলা হয়ে এসেছে। আকাশ গুরুম গুরুম ডাকছে। আবরার ঘুম থেকে উঠে পড়েছে। ইনায়া এখনো ঘুমে। কাপড়ের ব্যাগগুলোর উপর মাথা রাখা তার চিরাচারিত বন্দুক শেপে ঘুমিয়ে আছে। ঘুম ঘুম চোখে তা পরক করছে আর মিটিমিটি হাসছে আবরার। ওঠার পর থেকে এভাবে বসে আছে। ইনায়ার পাশ থেকে তার সরতে ইচ্ছে হচ্ছে না। আজ সবকিছু কেন এত ভালো লাগছে তার, সে জানে না। আবরার মনে হচ্ছে সে খুশিতে পাগল হয়ে যাবে। কাল সারা রাত তার অনিতা তার বুকে ছিল, তার প্রশস্ত বুকে, তার হৃৎপিণ্ডের মাঝ বরাবর। এর থেকে প্রাপ্তির আর কিছুই নেই আবরারের জীবনে। সে পেয়েছে তার ফুলকে, যদিও তার ফুলের গায়ে কাটার আঁচড় কেটেছে। কোনো ব্যাপার না, সে সবকিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ। নিজের মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে উঠে পড়ে আবরার। রাতে গরমে খুলে রাখা টি শার্টটা আবার গায়ে জড়িয়ে নেয়। ইনায়া তাকে এই অবস্থায় দেখলে অপ্রস্তুত হতে পারে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে আবরার। ভেজা মুখটা গামছাতে মুছতে মুছতে আবরারের মাথায় খেলে গেল এক দুষ্টু বুদ্ধি। ভেজা গামছাটা ঘাড়ে নিয়ে নিল। তারপর ওয়াশরুমে গিয়ে 2 হাতের আঁচলা ভরে পানি আনলো। ইনায়ার সামনে এসে ঝামটা দেয় ওর মুখে। ঘুমের ঘোরে মুখে পানি পড়ায় 2 হাতে মুখ ঢেকে নেয় ইনায়া। কাজটা তিহু করেছে ভেবে ছুড়ে দেয় কিছু কঠিন কথা। আমার শান্তির ঘুম হারাম করার জন্য আল্লাহ তোর বাসর রাতে স্বপ্ন ছারখার করে দিক, আমিন। কথাটা কর্ণপাত হতেই চোখ বড় বড় হয়ে যায় আবরারের। এমনিতেই তার বিয়েটা বাঁশ খেয়ে হয়েছে। এখন বাসর রাতের কিছু হলে তার জীবনটাই বৃথা হয়ে যাবে। আর গাধী মেয়ে নিজেও জানে না অন্যকে অভিশাপ দিতে গিয়ে ঘুরে ফিরে সে নিজেকে দিয়ে দিয়েছে। গামছাতে হাত মুছে সোজা হয়ে বসে আবরার একবার চুলের ফাঁকে হাত চালায়, তারপর নিজের বাচ্চা মুখে বাম সাইডে রেখে গম্ভীর ভাব ধরে। অনিতা, এই অনিতা, অন্নি, শেষবার বলছি ওঠ, না হলে আমার বাসর রাতের জন্য বদদোয়া দেওয়া বের করব। আবরারের জোড়াজড়িতে উঠে বসে ইনায়া। খানিকক্ষণ ঝিম ধরে বসে থাকে সে। চারপাশ দেখে বোঝার চেষ্টা করছে ও কোথায়। বুঝতেই মন খারাপ হয়ে যায় ইনায়ার। শাড়িটা গুছিয়ে ধরে দাঁড়ায়। আবরারও উঠে দাঁড়ায়। ইনায়ার মুখ দেখে মনের কথা বুঝে নেয়। আমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসি, নাস্তা করে একসাথে বেরোবো বাকি জিনিসগুলো কিনতে। দরজা বন্ধ করে দে। আবরারের কথায় মাথা নাড়ায় ইনায়া, যার উত্তর ঠিক আছে। ইনায়ার সম্মতি পেয়ে ঘাট থেকে গামছাটা নিয়ে বারান্দার গ্রিলে নেড়ে দেয়। রুমে এসে টেনে টুনে পরনের টি শার্টটা ঠিক করে। আবরারের এত সব কাজ করার সময় ইনায়া তার পিছু পিছু শাড়িটা ধরে ছুটেছে। দরজার সামনে এসে আরেকবার নিজের সাবধানী বাণীগুলো ঝরঝরে বাক্য প্রকাশ করে আবরার। কেউ দরজা নক করলে আগে বিফলে চোখ রাখবি, দেখবি কে এসেছে। আমি ছাড়া অন্য কেউ আসলে দরজা খোলার কোনো দরকার নেই। ভয় পাবি একা থাকতে, সাথে নিয়ে যাবো তোকে। কথাগুলো শুনে মুচকি হাসি ইনায়া। তা দেখে একসাথে ভ্রুদয় বাঁকায় আবরার। নিজের হাসি থামিয়ে হাসার কারণ বলে ইনায়া। কয়েকদিন পর আমার 18 বছর হয়ে যাবে ভাইয়া। এমনভাবে বারবার এক কথা বলছো, মনে হয় তুমি বাসা থেকে বেরোলেই আমি পালাবো। দরজা বন্ধ কর, বেশি বুঝতে বলিনি তোকে আমি। পিছনে না ফিরে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে সিঁড়ি বেয়ে নেমে যায় আবরার। নিজের অস্থিরতা দেখে সত্যি বলতে তারও লজ্জা লাগছে। আবরার চোখের আড়াল হতেই দরজা আটকে দেয় ইনায়া। রুমে এসে লাল শাড়িটা নেয়, বারান্দা থেকে গামছাটা নিয়ে শাওয়ারে যায়। আবরার খাবার নিয়ে বেরোতে বেরোতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাসা থেকে হোটেল 10 মিনিটের দূরত্বে হওয়াতে দৌড় দেয় আবরার। তাও হালকা ভিজে গেছে সে। গেটের ভিতরে ঢুকে মাথা ছেড়ে নেয়। উপরে এসে বেল বাজাতেই দরজা খুলে ইনায়া। আবরার ঢুকে রুমে চলে যায় পা ধুতে। তার পিছু পিছু ইনায়াও আসে। আবরার ভাই, ভিজলেন কিভাবে আপনি? 2 মিনিট দাঁড়িয়ে আসতেন। বারান্দা থেকে গামছাটা এনে দে তো। ওই গামছাটা আমার চুলে ভেজা। আহ, এখন কি দেব? ইনায়ার কথায় তার দিকে তাকায় আবরার। ওর পরায় শাড়ি দেখে পিছন থেকে আঁচলটা টেনে নিয়ে মাথা সহ হাত মুখ মুছে নেয়। মাথা মোছার জন্য জাগাতেই আবরারের চোখ গিয়ে আটকায় ইনায়ার লাল ব্লাউজ আর শাড়ির মাঝখানে শুভ্র পেটে। থেমে যায় আবরারের 2 হাত। দুপুর 1টা বাজে। চারদিকের প্রকৃতিতে শান্তির ছিটেফোঁটাও নেই।
সকাল থেকে সূর্য তেজ নিয়ে মাথার উপর উঠেছিল। এখন দুপুরে তার তাপ দ্বিগুণ হয়েছে। হালকা বাতাস থাকলেও শরীরে লাগার আগেই রোদের তাপে তা নিঃশেষ হয়ে যাচ্ছে। কড়ার রোদে ঢালাই করা রাস্তাগুলো তেতে আছে। জুতো সহ হাঁটতেই কষ্টসাধ্যি। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছে তিহু। দুপুরের মধ্যভাগ হওয়াতে রিক্সা সিএনজি গুলো উল্টো পথে যেতে রাজি হচ্ছে না। অগত্যা না দাঁড়িয়ে থেকে রাস্তার পাশ ধরে হাঁটা দেয় সে। ছিমছাম গরমে তিহুর গায়ে জড়ানো আকাশি রঙের কলেজ ড্রেসটা রোদ পড়ে চিকচিক করছে। চুলগুলোতে খোপা করা, চোখে মুখে লেপ্টে আছে একরাশ বিরক্তি। রোদের তোপে চোখ খোলাও দায়। কয়েকবার চোখ পিটপিট করে আবার চোখ খোলে তিহু। দুপুরের সময় হওয়াতে চারপাশে জনমানব নেই বললেই চলে। মোড় ঘোরার আগে যে কজন পথচারী ছিল, মোড় ঘুরতে তারাও এখন নেই। কিছুটা সামনে 3-4টা ছেলে বাইকে ঢেল দিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে যেন কথা বলছে আর হাসছে। ছেলেগুলোকে তিহু চিনে। পাড়ার মোড়ে গার্লস স্কুল কলেজের সামনে অনেকবার দেখেছিল। চারপাশে আরো একবার চোখ বুলোয় তিহু। আশেপাশে তেমন মানুষ নেই বললেই চলে। মাথায় হিজাব টেনে জামা ঠিক করে দ্রুত পায়ে হাঁটা দিল সে। মনে মনে পড়ছে বড় খদমের দোয়া, কোনো বিপদ যাতে না হয়। ছেলেগুলোর সামনে আসতেই কথা বন্ধ করে পথ আগলে ধরে একটা ছেলে। তাদের সাথে থাকা লিডারের মতো দেখতে ছেলেটা 2 আঙ্গুলের দ্বারা শীষ বাজিয়ে গান ধরল। কি নোংরা সেই গানের সুর আর কণ্ঠ। ঘিন ঘিন করে ওঠে তিহুর শরীর। ইচ্ছে করে এক ঘুষিতে ছেলেটার নাক ফাটিয়ে দিতে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা, নদীর ঘাটেতে দেখতে তোমার মনও চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা, নদীর ঘাটেতে দেখতে তোমার মনও চাইছে। ছেলেটা পথ আটকাতেই তার দিকে অগ্নি চোখে তাকায় তিহু। তিহুর তাকানো দেখে ছেলেটা ভয় পাওয়ার ভান ধরে বুক চেপে ধরল। কি ম্যাডাম, এমন সুন্দর চোখ কি কাউকে ভয় পাওয়াতে পারে বলেন? যদি আপনি হ্যাঁ বলেন তাহলে আমি ডরাইছি। ওই ছেলেটার দেখা দেখি বাকি দুজন এসে ছেলেটার পাশে দাঁড়ালো। লিডারের মতো দেখতে ছেলেটা এখনো গিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা সিগারেট। তিহুর দিকে তাকিয়ে বিচ্ছিরি হেসে সিগারেটের আগুনে পুরা কালো 2 ঠোঁটের মাঝে চেপে ধরে সিগারেটটা। শুক টান দিয়ে আবার মুখ দিয়ে ধোঁয়া ছাড়ল সে। ছেলেগুলো সামনে এসে দাঁড়াতেই অন্তরাত্মা কেঁপে ওঠে তিহুর। ছোট্ট শরীরটা পার কয়েক কেঁপে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, প্যানিক অ্যাটাক হচ্ছে। সে একা এতগুলো ছেলের মাঝে কিছুই করতে পারবে না। মারামারি তো নাই, তাই সে বোকামি তিহু করবে না। চিৎকার করেও লাভ হবে না। আশেপাশে কেউ নেই যে তিহুকে বাঁচাতে আসবে বা সাহায্য করবে। অগত্যা পাশ কাটিয়ে চলে যেতে নেয় তিহু। এবার বাইকে ঢেল দেওয়া লাল টি শার্ট পরা ছেলেটা পা দিয়ে সিগারেটটা মারিয়ে উঠে এলো। তিহুর সামনে এসে 2 হাত দুপাশে বাড়িয়ে পাখির মতো করে দাঁড়িয়ে পড়ল। এই তো তারা কিসের সুন্দরী, একটু দাঁড়িয়ে যাও না। 2 হাত মুষ্টিবুদ্ধ করে নেয় তিহু। ছেলেটার রগরগে বলা কথাটা আগুনের ফুলকির মতো লাগে তিহুর শরীরে। সে শক্ত কণ্ঠে বলল, অসভ্যতামি বন্ধ করে পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। কি বলে রে শান্টু, আমি নাকি অসভ্যতামি করছি? অসভ্যতামি দেখেছো কি সুন্দরী? কথাটা বলেই দাঁত বের করে হাসলো ছেলেটা। পাশের ছেলেগুলো খিলখিলিয়ে হেসে ওঠে। একটা ছেলে বলল, দিব তো যেতে, শুধু আমাদের সাথে একটু ওই চিপাই চলো। কথা বলতে বলতে ছেলেটা তিহুর বাঁ হাত চেপে ধরল। হাতে চাপ লাগতেই হাত টান দেয় তিহু। ছেলেটা আরো জোরে তিহুর হাতটা চেপে ধরল। পাশে থাকা ছেলেগুলো ছেলেটার আর তিহুর মধ্যকার ধস্তাধস্তি দেখে হাসছে। বেটক করে ঘড়ির উপর হাত চেপে ধরায় টান লাগে তিহুর রগে। ব্যথায় টনটনিয়ে ওঠে হাত। চোখ খিচে ডান হাত তুলে চড় মারল তিহু। হঠাৎ নিজের করা কাজে নিজেই হতভম্ব তিহু। গালে চড় লাগায় ঢিলে হয়ে আসে ছেলেটার হাত। এই সুযোগটাই কাজে লাগায় তিহু। ছেলেগুলোকে দুদিকে ধাক্কা মেরে দৌড় দেয় সে। পেছন থেকে ছেলেগুলো এগোতে নিয়েও থেমে গেল। তা দেখে আরো জোরে পা চালায় তিহু। চৌধুরী বাড়ির নেম প্লেটটা চোখে পড়তেই থামে তিহু। বুকে হাত দিয়ে নিজেকে স্থির করলো। 2 হাতের সাহায্যে মুখের ঘাম আর চোখের পানি মুছে নেয়। বাগান পেরিয়ে দরজা দিয়ে ঢুকতে ইরফানের মুখোমুখি হয় তিহু। ফোন স্ক্রল করতে করতে দরজার দিকেই আসছে সে। তিহুর দিকে একবার তাকিয়ে আবার হাঁটা শুরু করে ইরফান। স্বস্তির শ্বাস নেয় তিহু। ইরফানের কাছে ধরা পড়েনি এই অনেক। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ব্যাগ রাখতে স্টাডি রুমে গেল। পড়া শেষ করে মাত্রই স্টাডি রুম থেকে রুমে এসেছে তিহু।
ওড়নাটা পাশে রেখে চোখের সামনে বাঁ হাতটা তুলে ধরল। এখনো ফর্সা হাতে কালশিটে দাগ হয়ে আছে। দুপুরে খাবার সময় ওড়না দিয়ে ঢেকে রেখেছিল হাতটাকে সে। মা মামনির চোখে পড়লেই শেষ। এখনো শরীর শিরশির করছে তার, বড্ড কান্না পাচ্ছে। ইনায়া থাকলে ওর কাছে বলতে পারত। আজ 1 সপ্তাহ হতে চলল ইনায়া আবরার বাড়ি ছাড়ার, কিন্তু মনে হচ্ছে কতদিন ধরে ওদের দেখে না তিহু। তিহুর বুকে চাপা কষ্টগুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে।